हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल कीप स्टाडिंग लार्निंग एंड एक्सप्लोरिंग। আজকে ভিডিওর এই সেশনে আমি আলোচনা করব তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্টস রয়েছো, অর্থাৎ 2027 যারা মাধ্যমিক দেবে। এই ভিডিও সেশনে আমি তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে জিওগ্রাফি, যে বহির্জাত প্রক্রিয়া, সেখান থেকে আমার এর আগে অনেক ভিডিও আমার আপলোড হয়ে গেছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। আজকে যেটা আলোচনা করব, তোমাদের বহির্জাত প্রক্রিয়ায় তো প্রথমেই বহির্জাত শক্তি হিসাবে বা বহির্জাত মানে প্রক্রিয়ার এজেন্ট হিসেবে তো নদী রয়েছে। তো আমরা আগে নদীর বহির্জাত প্রক্রিয়া কাকে বলে পড়েছি, নদী কি কি পদ্ধতিতে ক্ষয় কাজ করে পড়েছি, নদী ষষ্ঠঘাতের সূত্র পড়েছি, তাই তো। আর কি পড়েছি আমরা পড়েছি যে নদীর বিভিন্ন গতিপথ, সেইগুলো। এই ভিডিওতে আমরা জানবো যে নদীর ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়। নদী তো ক্ষয় করে, আমরা জেনেছি। নদী কোথায় ক্ষয় করে? না, নদী উচ্চ গতিতে ক্ষয় করে, অর্থাৎ পার্বত্য প্রবাহে। এই যখনই প্রশ্নটা তোমরা দেখবে যে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, জানবে পার্বত্য প্রবাহে ক্ষয়ের ফলে যে গঠিত ভূমিরূপ হয় সেইগুলো। তাহলে প্রথমেই আমরা কি ভূমিরূপ দেখতে পাই? আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হলো ভি বা আই আকৃতির উপত্যকা। তাই তো? আচ্ছা, প্রথমে ভি আকৃতির উপত্যকায় আসি। ভি আকৃতির উপত্যকা হলো, দেখো, উচ্চ পার্বত্য প্রবাহে নদীর যেহেতু জলপ্রবাহ খুব বেশি থাকে, নদীর গতি খুব বেশি থাকে, সেই কারণে কি হয়, নদী তীব্রভাবে নিম্নক্ষয় করে, নিম্নক্ষয় চালাতে থাকে এবং বৃষ্টিপাতের প্রভাবে পার্শ্বক্ষয় হয়। ঠিক আছে, নিম্নক্ষয় হচ্ছে, আর কি জন্য বললাম? বৃষ্টিপাতের প্রভাবে পার্শ্বক্ষয় হচ্ছে। সেই কারণে উপত্যকার আকৃতিটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা। আচ্ছা, তাহলে এই পার্শ্বক্ষয়টা আমরা কোথায় দেখতে পাচ্ছি? কি কথা বললাম যে বৃষ্টিপাতের প্রভাবে, বৃষ্টি অর্থাৎ কি বোঝাচ্ছে? আর্দ্র অঞ্চল, তাই না? তাহলে আমরা এই যে ভি আকৃতির উপত্যকাটা দেখতে পাবো আর্দ্র অঞ্চলে, আই আকৃতির উপত্যকাটা আমরা দেখতে পাবো শুষ্ক অঞ্চলে, কারণ সেখানে শুধুমাত্র এই নিম্নক্ষয়টাই কাজ করে, বৃষ্টি নেই, পার্শ্বক্ষয় হয় না। যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হলো এরকম একটি আই আকৃতির উপত্যকা। আর এই ভি আকৃতির উপত্যকাটাই যখন আরো সংকীর্ণ হয়ে যায় তখন তাকে বলা হয় গিরিখাত। তাহলে দেখলে একসাথে আমার দুটো ভূমিরূপ পড়া হয়ে গেল, একটা ভি আকৃতির উপত্যকা আর নাম্বার বি হলো আমার গিরিখাত। এরপরে আমরা যে ভূমিরূপটা দেখতে পাবো 3 নম্বরে, সেটা হলো কর্তিত শৈলশিরা। কর্তিত শৈলশিরা ইংরেজিতে যাকে বলা হয় ইন্টারলকিং স্পার। আচ্ছা, ইংরেজিতে যারা তোমরা পড়ছো, তোমাদের জন্য আমার একটা চ্যানেল রয়েছে স্টাডি উইথ শ্রুতি ম্যাডাম, সেখানে বিষয়গুলো ইংরেজিতেই আলোচনা করা আছে, তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো এবং অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর হিস্ট্রির জন্য সুমিতা হালদার এডুকেশন জোন হিস্ট্রি চ্যানেলেও কিন্তু হিস্ট্রির বিষয়গুলো আপলোড হয়ে গেছে, আরো হবে পরবর্তীকালে। কর্তিত শৈলশিরা বা ইন্টারলকিং স্পার কি হয়? মনে করো যে ওই উচ্চ গতিতে পাহাড়ের ঢাল তো বেশি থাকে, এবারে একটা পর্বত শ্রেণী যখন থাকে, তো পর্বত শ্রেণীর এদিকে এরকম একটা অভিক্ষিপ্তাংশ থাকে, আবার এরকম এদিকে একটা অভিক্ষিপ্তাংশ থাকে। অভিক্ষিপ্তাংশ বলতে পাহাড়ের যে ঢালের যে শিলাগুলো সেইগুলোকে বলা হচ্ছে, এবং সেগুলো তো অনেকটা বিস্তৃত। তো এইভাবে এরকম ভাবে থাকে। তো যে নদীটা উৎস অঞ্চল থেকে এগিয়ে আসছে, তুমি যদি এরকম সেই পাহাড়ের সামনে দাঁড়াও, মনে হবে যে নদীটা তো আসছে, আস্তে আস্তে গেল কোথায়? সে কি হারিয়ে গেল? না, হারিয়ে যায়নি। এরকম একটা ঢাল বা অভিক্ষিপ্তাংশ আর এরকম একটা ঢাল বা অভিক্ষিপ্তাংশ কি করছে? নদীর মূল প্রবাহকে, দেখো আমি এখানে যেমন এঁকেছি বা তোমরা টেক্সট বইতেও পাবে, তোমাদের আছে টেক্সট বইতে ছবিটা, মূল প্রবাহকে কি করে? আড়াল করে দেয়।
সেটাকেই বলা হয় কর্তিত শৈলশিরা। এটা তোমরা তিস্তা নদীর গতিপথে দেখতে পাবে, সিকিম বেড়াতে গেলে বা দার্জিলিং এর আরেকটু ওপরে কালিম্পং এর দিকটা গেলে কিন্তু তোমরা এই ধরনের ভূমিরূপ, এই কর্তিত শৈলশিরা দেখতে পাবে। নেক্সট ভূমিরূপটা আমরা এবার দেখি। এর পরের ভূমিরূপটা হলো জলপ্রপাত। এই জলপ্রপাতের গঠন, এটা কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, বা জলপ্রপাত কাকে বলে একটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। এছাড়াও একটা 3 নম্বরের উল্লেখযোগ্য প্রশ্ন হয়, তোমরা টেস্ট পেপার দেখলে বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ারে, সেটা হলো জলপ্রপাতের শ্রেণী বিভাগ। ঠিক আছে, আমি আসছি, আগে বুঝিয়ে দিই জলপ্রপাত। মনে করো একটা নদী প্রবাহিত হচ্ছে, তো নদীর প্রবাহ পথে যদি আড়াআড়ি ভাবে কঠিন কোমল শিলাস্তর থাকে, কোমল শিলাস্তর আগে ক্ষয় পাবে, কঠিন শিলাস্তর ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকবে। যে কোমল শিলাস্তর ক্ষয় পেয়ে একটু ধরো সরে যাবে, বা ওটা যখন একটু ধরো ক্ষয় পাওয়া মানে কি, ওটা ডিগ্রেড হয়ে যাওয়া বা অবরোহণ হয়ে যাওয়া, তখনই কি হবে, নদীটা উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়বে। জলপ্রপাত মানেই তাই একটা উঁচু জায়গা থাকবে, সেখান থেকে জলটা নিচের দিকে ঝাঁপিয়ে পড়লো, তাকেই আমরা জলপ্রপাত বলি। তো এইভাবে জলপ্রপাত তৈরি হয়। এছাড়াও কি হয়, যখন শিলার পশ্চাৎ অপসারণ ঘটে, বা ধরো যখন নদীর পুনর্যৌবন লাভ হয়। পুনর্যৌবন লাভ মানে কি, যে নদীটা প্রবাহিত হচ্ছে সেটা যদি হঠাৎ করে তার জলপ্রবাহ বেড়ে যায় বা তার ঢালটা যদি বেড়ে যায়, তাহলে নদীটা আবার নতুন করে এনার্জি পেল। এই যে ঢালের পরিবর্তন হলো বা জলপ্রবাহ বেড়ে গেল বা কমে গেল, তখনও কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয়। আপাতত আমরা এইটাই দেখি যে কঠিন এবং কোমল শিলাস্তরের বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে জলপ্রপাতটা সৃষ্টি হচ্ছে। এবারে যেটা বলছিলাম যে জলপ্রপাতের শ্রেণীবিভাগ, জলপ্রপাতের সাইজ, জলপ্রপাতের জলের যে ক্যাপাসিটি, সেই অনুযায়ী জলপ্রপাতকে 3টে ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? একটা হলো র্যাপিডস, নাম্বার 2 কাসকেড, নাম্বার 3 ক্যাটারাক্ট। এগুলো কি এবার চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসি র্যাপিডস। র্যাপিডস মানে যখন আমরা দেখি যে যে জলপ্রপাতটা সেটা বেশি উচ্চতারও নয়, আর জলপ্রপাতের ভূমির ঢালটাও খুব কম, তাকে আমরা বলে থাকি র্যাপিডস। যেমন আমরা সুবর্ণরেখার ক্ষুদ্র জলপ্রপাত হলো এরকম একটি র্যাপিডসের উদাহরণ। কাসকেড, দেখো এখানে আমি একটা সিঁড়ির ধাপ এঁকেছি, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে সিঁড়ির মতন ধাপে ধাপে জলটা গড়িয়ে চলে আসছে। সিঁড়ির মতো ধাপে ধাপে যখন জলপ্রপাতটা গড়ে উঠেছে তখন তাকে বলা হয় কাসকেড। এটা জোনহা জলপ্রপাত, ঝাড়খণ্ডে যে জোনহা জলপ্রপাত, সেখানে সেইটা হলো এরকম কাসকেডের উদাহরণ। ক্যাটারাক্টটা হলো যে যখন বিশাল এলাকা নিয়ে বিপুল জলরাশি এরকম ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, যেমন নায়াগ্রা বা অ্যাঞ্জেল জলপ্রপাত, সেইগুলোকে বলা হয় ক্যাটারাক্ট। নেক্সট ভূমিরূপটা হলো প্রপাতকূপ। প্রপাতকূপ আমরা কোথায় দেখি? প্রপাতকূপ আমরা দেখতে পাই, এই যে জলপ্রপাত হলো, জলপ্রপাতের তলদেশেই আমরা যখন এরকম গর্ত দেখতে পাই, কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায়। যখন মানে অবঘর্ষ হচ্ছে, ঘর্ষণ প্রক্রিয়া, দুটো প্রক্রিয়াতেই হচ্ছে। যখন জলটা উপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে আসছে, তখন শুধু যে জল আসছে তা তো না, জলের সাথে বাহিত বোঝা, বড় বড় বোল্ডার, নুড়ি, পাথর, এগুলোও আসছে। এসে কি করছে, তলদেশকে ক্ষয় করছে, ক্ষয় করে সেখানে সেই জায়গায় বড় বড় গর্ত তৈরি করছে। সেই গর্তগুলোকেই বলা হচ্ছে প্রপাতকূপ। নেক্সট যে ভূমিরূপটা আমরা দেখতে পাবো সেটা হলো মন্থকূপ। ঠিক আছে, মন্থকূপ আমরা দেখতে পাবো কোথায়? মনে করো যখন একটা নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এই নদী প্রবাহিত হচ্ছে এবং নদী দ্বারা বাহিত নুড়ি পাথরগুলো তার সাথে প্রবাহিত হচ্ছে, এবং এরা যখন প্রবাহিত হচ্ছে নদীর যে তলদেশ, সেই নদীর তলদেশকে ঘর্ষণের মাধ্যমে ক্ষয় করছে। কেমন ক্ষয় করে সেখানে এরকম ছোট ছোট গর্ত তৈরি করছে, সেইগুলোকে বলা হয় মন্থকূপ। ইংরেজিতে যাকে বলা হয় পট হোলস। তাহলে এই ভূমিরূপগুলোই হলো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যেগুলো আমরা উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাই। তোমাদের একটা প্রশ্ন আসে যে নদীর ক্ষয়কার্যের ফলে
প্রচলিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এখানে এতগুলো ভূমিরূপ আলোচনা হলো, তোমরা বইতেও পড়বে, টেক্সট বইতে। সেখান থেকে তোমরা যে তিনটে খুব ভালোভাবে রেডি করতে পেরেছো উইথ তাদের ডায়াগ্রাম এবং উদাহরণ, সেইগুলোই তোমরা লিখবে। কেমন? তাহলে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব নদীর সমভূমি প্রবাহে কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। তাই যারা আমার চ্যানেলে নতুন, আজকে নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা খুব তাড়াতাড়ি এই আপডেটগুলো তোমরা পেতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।